অরুণাচল ভ্রমণে আজকে আমাদের চতুর্থ দিন। শেষ 3 দিনে আমরা গুয়াহাটি, ভালুকপং, ডিরাং হয়ে গতকাল রাত্রে এসে পৌঁছাই তাওয়াংয়ে। সেই সব সুন্দর সময়ের লিঙ্ক ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টসে দেওয়া রইল, বাকিটা আপনার ইচ্ছা। আর আজকের ভিডিওতে আমরা পুরো তাওয়াং সিটির গুরুত্বপূর্ণ জায়গাগুলি ঘুরে দেখব। গুড মর্নিং, ভেরি ফ্রেশ গুড মর্নিং ফ্রম তাওয়াং। গতকালের জং ওয়াটারফলসটা তো আমাদের দারুণ লেগেছিল। তারপরে আমরা হোটেলে চলে আসি। যাই হোক, সেই হোটেলটা আপনাদেরকে দেখানো হয়নি। আমরা আছি এখন এই হোয়াইট তারা হোটেলে। প্রথম যখন এখানে বুক করেছিলাম booking.com-এর থ্রু দিয়ে এনডি হোমস্টে, কিন্তু সেটা সাকসেসফুল হয়নি। কারণ যখন আমরা ওখানকে ফোন করেছিলাম তখন ওরা বলে যে না, আপনারা কোনো কন্ট্যাক্ট করেননি। আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু আদৌ এরকম কোনো কিছু হয়নি। তো যাই হোক, শেষ মুহূর্তে আমাদেরকে এই হোটেলটা করতে হেল্প করেছিল আমাদের জিন্টু ভাইয়া। এখানে আমাদের ভাড়া পড়ছে 2200 টাকা করে প্রত্যেক দিন। এমনি সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ওই একটু কমিউনিকেশনের প্রবলেম আছে, মানে খাবার দাবারের ক্ষেত্রে যেটা অর্ডার দিচ্ছি সেটা বুঝতে পারছে না। যাই হোক, এই ছোটোখাটো ব্যাপারগুলো ট্যুরের মধ্যে এখানে চলতেই থাকে। আমি এখন বাজে 6:15 সকালবেলা এই চারদিকটা হাঁটতে বেরিয়েছি। অন্তত চারদিকটা সকালের এই পরিবেশটা, যে সময়টা মোটামুটি একটু নিরবিচ্ছিন্নতা থাকে, মানে লোকজন কম থাকে, প্রকৃতির সাউন্ডটা পাওয়া যায়, এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তাই সকালবেলাটা চারদিকটা একটু হেঁটে নিচ্ছি। কখনো বৃষ্টি আসছে, কখনো মেঘ চলে আসছে। এই হচ্ছে তাওয়াং, অন্তত আমার চোখে প্রথমবার দেখছি। ইচ্ছা রইল ভবিষ্যতে আবার দেখব। জার্নি শুরু হয়ে গেছে আমাদের তাওয়াংয়ে দ্বিতীয় দিন। প্রথমে ভেবেছিলাম যে আমরা যাব এখান থেকে বুমলা পাস আর মাদুরি লিক, যেটা হয় ইন্দো চায়না বর্ডার, কিন্তু না, ওটা পারমিশন আমরা আগামীকাল পেয়েছি। অতএব আজকে আমরা সাইট সিনগুলো করে নেবো। প্রথমে আমরা যাচ্ছি ওয়ার মেমোরিয়ালের টিকিটটা কালেক্ট করতে, কারণ সন্ধ্যেবেলা লাইট অ্যান্ড সাউন্ডের একটা শো হয়। টিকিট কেটে নিয়েছি। এই যে 5 জনের আছে, 50 টাকা করে, 250 টাকা লাগলো। প্রথম যে স্লটটা ছিল সেটা বুক হয়ে গেছে। তো আমাদের 7:50-এ শো আছে, 7:30টার মধ্যে এখানে চলে আসতে হবে। এই গেটটা দিয়ে ভেতরে ঢুকেই ওই যে দূরের রুমটা দেখতে পাচ্ছেন, ওই যে হ্যাঁ আঙুলের সোজাসুজি ওই রুমটা থেকে আমরা টিকিটটা কাটলাম। আপাতত ওয়ার মেমোরিয়ালটা দেখে নিই, তার কারণ এরপরে হয়তো আর দেখতে পাবো না, মানে জায়গাটা, কারণ এরপরে আসবো তো রাত 7:30টার সময়তে। অসম্ভব সুন্দরভাবে সাজানো সবটা। একটা বিশাল বড় ইন্ডিয়ার ফ্ল্যাগ, এখানে একটা কামান। अजीत है अभित है वीर रंगन। এই তাওয়াং ওয়ার মেমোরিয়ালটি 1962 সালের ইন্দো চায়না যুদ্ধে যে 2420 জন সেনার মৃত্যু হয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গকৃত, এবং এটি তৈরি হয় 1999 সালে, এবং 2012 সালে এটিকে রেনোভেটও করা হয়। এই জায়গাটির নাম নামগিয়াল ছোটেন, এবং এই ওয়ার মেমোরিয়ালটি বুদ্ধিস্ট আদলে তৈরি। পুরো ওয়ার মেমোরিয়ালে জাতীয় পতাকা, আর্মির পতাকা ও এয়ারফোর্সের পতাকার সাথে সাথে 27টি রেজিমেন্ট যারা এই যুদ্ধে অংশ নিয়েছিল তাদের পতাকা আছে। মেমোরিয়ালটি মূলত 2 ভাগে বিভক্ত, যার মধ্যে একটি মিউজিয়াম, যেখানে শহীদ সেনাদের নাম কালো গ্রানাইট পাথরের উপরে স্বর্ণাক্ষরে লেখা আছে, আর আছে তাদের ব্যবহৃত যুদ্ধের বিভিন্ন সামগ্রী এবং যুদ্ধ সম্পর্কিত অনেক তথ্য, অনেক ছবি, যেগুলিকে এই অল্প কথায় অল্প সময়ে বলাটা খুব কঠিন। আরেকটি আছে অডিটোরিয়াম, যেখানে রাতের লাইট অ্যান্ড সাউন্ডের শোটি হয়। আমার মতে এখানে এলে অন্তত 1 ঘন্টা সময় হাতে রাখুন, যাতে সমস্ত ইতিহাসটি দেখতে, জানতে ও অনুভব করতে পারেন।
লেখা রইল ভিজিট এগেন। হ্যাঁ, আসবো আবার আজকে। লাইট অ্যান্ড সাউন্ড শোটা তো আছে সন্ধ্যাবেলা। এখন আমরা চলেছি দলাই লামার বার্থ প্লেস দেখতে। কিছু জায়গার গুরুত্ব বা কিছু জিনিসের গুরুত্ব সবাই বুঝতে পারে না। এই গুরুত্বটা হয়তো আমি কিছুটা বুঝছি, হয়তো ততটা অনুভব করতে পারছি না, কিন্তু যারা বুদ্ধিস্ট হয় তাদের কাছে এটা একটা তাদের স্বর্গের মতন। এখন আমরা এসেছি 6th দলাই লামার বার্থ প্লেসে। সিক্স দলাই লামা, যার আসল নাম সাংয়াং গিয়াৎসো, 1 মার্চ 1683 সালে এই উর্লিং গুম্পাতে জন্মগ্রহণ করেন। সেই সময় এই জায়গাটির নাম ছিল মনিউল এবং এটি সাউদার্ন তিবেটের একটি অংশ ছিল। সিক্স দলাই লামা বিশেষভাবে পরিচিত ছিলেন তার কবিতা ও গানের জন্য, যা শুধু তিব্বত নয়, নেপাল, ভারত ও সমগ্র চীন জুড়ে তিব্বতী ভাষাভাষীদের মধ্যে জনপ্রিয়। সিক্স দলাই লামার মৃত্যু সাল কিন্তু অজানা। তিনি 1706 সালের পরে মঙ্গোল বাহিনী দ্বারা পদচ্যুত ও অপহৃত হন। এরপর তার মৃত্যু হয়েছিল না তিনি গোপনে বাকি জীবন কাটিয়েছিলেন, সেই তথ্য কিন্তু কেউ জানে না। এবার আমাদের গন্তব্য জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু। 10-15 মিনিট সময় এখান থেকে লাগবে। এসে গেছি জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুর কাছে। সামনে আছে আমার, এটা না, এর পরে আছে। ওটা দেখানোর আগে তার পেছন দিকে আছে, দেখিয়ে নিন। এখানে একটা 104 ফুট লম্বা ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে। এই যে, এবার চলুন দেখে নিই জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুকে। এই হচ্ছে জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু। আকাশ পরিষ্কার থাকলে হয়তো আরও ভালো করে দেখতে ও বুঝতে পারতেন এই 40 ফুট লম্বা গোল্ড কোটেড ব্রোঞ্জের তৈরি বুদ্ধ মূর্তিটিকে। এই জায়গাটি তাওয়াং মনাস্ট্রি কমপ্লেক্সের মধ্যেই পড়ে। ধ্যানমুদ্রায় বসে থাকা এই মূর্তিটি 2013 সালে 14তম দলাই লামা তেনজিং গিয়াৎসো উদ্বোধন করেন। উদ্দেশ্য, আশপাশের সমস্ত এলাকায় যেন শান্তি, আর্থিক সাচ্ছল্য ও আনন্দ সবসময় বজায় থাকে। মূর্তিটির নিচের ভিতরের অংশটি আমার অন্যরকম লেগেছিল। আমি এই রকম ছবি এর আগে কোনো মনাস্ট্রিতে দেখিনি। আপনারা যদি এটা সম্বন্ধে আরও ডিটেলস কিছু জেনে থাকেন, আমি অনুরোধ করব কমেন্টসে তা অবশ্যই জানান। জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু দেখে আমরা এখন চলেছি তাওয়াং মনাস্ট্রি দেখতে। চিন্টু ভাইয়া বললো যে মোটামুটি মিনিট 15-20 লাগবে। এসে গেছি তাওয়াং মনাস্ট্রিতে, আর আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে ছাতা নিয়ে চলেছে আপাতত। এর একটা এন্ট্রি ফি আছে, যেটা আপনার 50 রুপিস অ্যারাউন্ড, সেটা যাওয়ার সময় দিতে হবে। কিছু বেসিক ইনফরমেশান, মেরেক লামা বলে একজন ছিলেন, মেরেক লামা। তিনি 1680 থেকে 1681 সালের 5th দলাই লামার উইশ অনুযায়ী এই মনাস্ট্রিটা তৈরি করেন, এবং এই মনাস্ট্রিটা এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে বড় মনাস্ট্রি।
ওয়ার্ল্ডের হয়তো সেকেন্ড লার্জেস্ট। 3টে স্টেপ আছে এই মনাস্ট্রিতে, এটা দেখতে অনেকটা সময় লাগে। বেশ অনেকটা রাস্তা, কিন্তু এইখান থেকে সোজা হাঁটতে 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 ওই যে দূরে ওইখান দিয়ে গিয়ে আমরা মনাস্ট্রিতে পৌঁছবো। কি অদ্ভুত ফুল হয়ে আছে দেখুন। জানি না, হ্যাঁ গুগল লেন্সে সার্চ করো। প্রায় 2-3 মিনিট হয়ে গেল, আমি তো টানা হেঁটে যাচ্ছি। তবে হাঁটাটা অতটা বোরিং লাগছে না আমার, তার কারণ আশপাশে এত সুন্দর ফুল ফুটে আছে। কয়েকটা তো চিনি খসমস, কয়েকটা চিনি না। এই যে সামনে একটা উপর দিকে উঠছে, চলুন ওটাতে উপরে উঠি। হাই, মিনিট 5-7 হেঁটে আমরা উপরে উঠে এলাম। এখনো পর্যন্ত কিন্তু বুঝতে পারছি না যে কোন দিকটা দিয়ে ঢুকবো। রাস্তা বরাবর হেঁটে যাচ্ছি। ভারতবর্ষের সবথেকে বড় মনেস্ট্রি দেখুন। আবার এদিকে এই এতটা রাস্তা কভার করতে হবে। চলুন ওখানে গিয়ে আবার তারপর ক্যামেরাটা অন করবো। প্রায় মিনিট 10 হেঁটে, মিনিট 10 একটু বাড়ে, 8 মিনিটের মতন হেঁটে এসে পৌঁছেছি তাওয়াং মনেস্ট্রির মেন গেটের সামনে। চলুন এবার ভেতরে ঢুকি। শুরুতে একটি কথা, আপনি চাইলে এই গেট পর্যন্ত গাড়িতে আসতে পারেন, যেটি আমরা এখানে পৌঁছানোর পরে বুঝতে পেরেছিলাম। যাই হোক, প্রবেশ করলাম ভারতবর্ষের সবথেকে বড় 345 বছর পুরনো তাওয়াং মনাস্ট্রিতে। তিব্বতী ভাষায় এর নাম গেডেন নামগিয়াল লাতসে, যার মানে দ্য ডিভাইন প্যারাডাইস অফ কমপ্লিট ভিক্টরি। $925 ফুট লম্বা প্রাচীর দিয়ে ঘেরা এই মনাস্ট্রিতে 65টি রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে। তাই আমরা ঘুরে দেখব শুধু এই প্রধান মনাস্ট্রি ও তার লাগোয়া প্রাঙ্গণটুকু। আর কি, বাইরে জুতো খুলে প্রবেশ করলাম তাওয়াং মনাস্ট্রির ভিতরে। ভিতরে ঢোকার পর মনে হয়েছিল এই পৃথিবীর বাইরে কোথাও চলে এসেছি। চারিদিক ছিল খুব সুন্দর ও অন্যরকম, যেগুলি আমি আমার স্বল্প অভিজ্ঞতার জীবনে আগে কখনো দেখিনি। তাই মন্ত্রমুগ্ধের মতো শুধু দেখে যাচ্ছিলাম। মনে হচ্ছিল 1700 শতকের আগে বিচরণ করছি। একটা পরিবেশ ভেতরে না, জোরে কথা বলতে ইচ্ছা করছে না, আস্তে আস্তে থাকতে ইচ্ছা করছে। চলুন নিচের যে স্টেয়ারটা সেটা তো দেখলেন, এবারে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাই।
মনেস্ট্রির লাগোয়াই আছে একটি মিউজিয়াম, যেখানে এই তাওয়াং মনেস্ট্রির ক্রমবিবর্তনের ইতিহাসকে সংরক্ষিত করা আছে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। আমরা যেখানে ঢুকেছিলাম সেটা কিরকম দেখতে ছিল দেখ। পরিশেষে একটা কথা বলি, তাওয়াং মনেস্ট্রি দেখতে এলে অন্তত 2 ঘন্টা সময় হাতে রাখুন। আমি ছোট পরিসরে হয়তো অল্প কিছু জিনিসই দেখাতে পারলাম। সব কিছু জিনিস ভিডিওর মধ্যে রাখতে গেলে ভিডিওর দৈর্ঘ্য অন্তত পক্ষে 1 ঘন্টার উপরে হতো। এই ছিল তাওয়াং মনেস্ট্রি। বিশাল বড় একটা এরিয়া, যদিও আমরা ঘুরলাম খুব অল্প এরিয়াতে মধ্যে, কারণ বাদ বাকিগুলো রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ হয়। 2:52 মারাত্মক খিদে পেয়ে গেছে। বেরোনোর সময় গেটে 50 রুপিস দিতে হলো, মানে যেটা পার পার্সন 50 না, টোটাল 50 সব কিছু মিলিয়ে। তাওয়াং সিটিতে যা যা দেখার তা সবই দেখা হয়ে গিয়েছিল। শুধু বাকি ছিল রাতের লাইট অ্যান্ড সাউন্ড শোটি। আর লাঞ্চটা বাইরে করব ঠিক করেছিলাম, তাই চলে এলাম তাওয়াং মার্কেট এরিয়াতে। এই মার্কেট এরিয়া কিন্তু পুরোটাই নো স্মোকিং জোন। আমরা খুঁজছিলাম মা কালী হোটেল, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম, এসে গেছে মা কালী হোটেল। ওরে বাপরে, ভেতরে কিন্তু প্রচুর ভিড় আছে, প্রচুর ভিড় আছে ভেতরে। প্রচুর খুঁজলাম, মা কালী হোটেল গেলাম, এত ভিড় ভেতরে ঢোকা যাবে না। এদিক সেদিক খুঁজে শেষ পর্যন্ত একটা দোকান পেয়েছে যেখানে ভেজ থালি পাওয়া যাচ্ছে, পরোটা পাওয়া যাচ্ছে, এইসব কিছু। আমি পরোটাই খেয়ে নিচ্ছি আপাতত। বুঝছো, হোটেলে চলে এসেছি, তার কারণ এই মুহূর্তে আর কিছু করার নেই। ডে ট্রিপে যেটুকানি দেখার ছিল বা যা ছিল সেটা আমাদের হয়ে গেছে। এখন যেটা করা সেটা হলো আরেকবার বেরোবো সন্ধ্যেবেলা। যেই প্রথমে দেখালাম আপনাদেরকে যে ওই লাইট অ্যান্ড সাউন্ডের যে টিকিটটা কেটেছিলাম সেটার ক্ষেত্রে যাব। এখন একটুখানি রেস্ট, তারপর জাস্ট বেরিয়ে যাওয়া। ওই 7টা নাগাদ বেরোবো, কারণ 7:50 আপনার শো আছে, আধ ঘন্টার মতন চলবে। আর একটা ঘটনা সেটা হলো যে আজকে হোটেলে সকাল থেকে কারেন্ট নেই। আমার ক্যামেরা লাস্ট ব্যাটারিটাই চলছে, এটাও প্রায় শেষের দিকে, যে কোনো সময় শেষ হয়ে যাবে। এই একটু জেনারেটর চালালো, মনে হচ্ছে গিয়ে একটু চার্জ দিয়ে নিই। চলুন রাখছি, পরে কথা হচ্ছে আবার। চলে এসেছি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। আমাদের 7:30টার মধ্যে আসতে বলেছিল, এখন 7:25 মতন বাজে। আমাদের আগের শোটা চলছে, এখনও মোটামুটি 20 মিনিটের মতন শোটা চলবে। তো ততক্ষণ আমাদের একটা ওয়েটিং রুম দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে ওয়েটিং রুম। আমাদের শো শুরু হওয়ার জাস্ট 5 মিনিট আগে আমাদেরকে ডেকে নেওয়া হবে। सूर्य की पहली रोशनी से प्रकाशमान हुई, प्राकृतिक सौंदर्य से आभूषित हमारे देश का गौरव। লাইট অ্যান্ড সাউন্ড শো শেষ হয়ে গেল। পুরো ব্যাপারটাই আপনার 1962 সালে ইন্ডো চায়না লড়াই এবং তার উপরে অরুণাচল প্রদেশ সম্বন্ধে বেশ কিছু ইনফরমেশন আমরা পেলাম। আধ ঘন্টার এই শোটা বুঝতে গেলে আপনাকে দেখতে আসতে হবে এখানে, এছাড়া কোনো রাস্তা নেই। তো যাই হোক, আজকে সারাটা দিন তাওয়াংয়ে আমাদের বেশ ভালো কাটলো। এরপরে এখান থেকে বেরিয়ে হোটেলে পৌঁছে যাব। কালকে যাব বুমলা পাস, মাধুরী লেক, এইগুলো। ঠিক আছে, তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে সামনের ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, কারণ লাইফ অলওয়েজ বিউটিফুল। বাকিটা
আপনার দৃষ্টিভঙ্গি। भैया हम लोगों को देख के तो हम लोगों का ऐसा कुछ हैबिचुएट हो गया, हम लोगों को तो बस। সূর্যটা উঠেছে, মেঘটা সরে গেছে, গাছগুলো এখনো এইভাবে ওপর দিকে উঠে উঠে আছে। আমি হয়তো এই অসাধারণ কথাটা বারবার বলে ফেলছি, কিন্তু कैमरा बंद करो प्लीज सारे, कैमरा बंद करिए प्लीज।